বিশেষত ফেসবুক, ইউটিউবে তাকে নিয়ে নানা রকমের প্রশ্ন দেখা দিয়েছে। কমেন্টস বক্সে নানা রকমের প্রশ্ন আসছে। অনেকে বলছেন যে তিনি একেবারে বিজেপির মানে দালালি করছেন, সহজ বাংলায় বললে। এবং অনেকে বলছেন যে তিনি মুসলিম সমাজকে প্রতারণা করছেন। আরামবাগ টিভির মানে আড়ালে তিনি বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন। এরই মাঝে আমরা খবর পেলাম 22 সেপ্টেম্বর 2024 শফিকুল ইসলাম ফেসবুকে পোস্ট করেছেন আরামবাগ টিভির অফিসিয়াল পেজ থেকে যে তিনি একটা সংগঠন গড়তে চাইছেন মুসলিমদের জন্য। এই সংগঠনটা মূলত তার নামও তিনি একটা রেখেছেন, পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ নামে একটি সংগঠন। কিন্তু কেন শফিকুল ইসলাম পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ নামে এই সংগঠন করতে চাইছেন? মূল উদ্দেশ্য কি? ফের কি জনগণ যেটা বলছেন, অনেক লোক যেটা বলেন যে বিজেপিকে সুবিধা করে দেওয়া, সেই উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য? আমরা সরাসরি কথা বলবো। আজকের আমাদের সঙ্গে আছেন শফিকুল ইসলাম, আরামবাগ টিভির সম্পাদক। আমরা সরাসরি শফিকুল ইসলামের কাছে জানতে চাইবো কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন। কেন এরকম সিদ্ধান্ত? আসলে আমি জানি আমাকে অনেকেই মানে বলার চেষ্টা করে যে আমি মুসলিমের কলঙ্ক, ইসলামের কলঙ্ক, বিজেপির দালাল, আরো সব যা যা বলার তারা বলে। ফলে এটা স্বাভাবিক। যখন আমি এই কথাটা বলেছি যে একটা নতুন সংগঠন হোক, যারা উন্নয়নটা বুঝে নেবে, শুধু সুরসুরি রাজনীতি হবে, কোনো অংশ সুরসুরি রাজনীতি করবে আর সেটা কি মেনে নেবে সেটা না, উন্নয়নটা বুঝে নিতে হবে। তো যখনই এই ডাকটা দিলাম আমি দেখছি হ্যাঁ একটা অংশ মুসলিম সমাজেরই তারা বলতে শুরু করেছে যে নিশ্চয়ই কোনো ধান্দা আছে, বিজেপির একটা কোনো মানে গেম প্ল্যান আছে পেছনে। ও আলটিমেট বিজেপি যাবে, বিজেপিকে প্রমোট করবে, বিজেপিকে প্রমোট করে ইত্যাদি। দেখুন আমি যেগুলো করি, মানে আমি আমার যে ভিডিও, সেখানে শাসক বিরোধী আমার পোস্ট থাকে, আর এখানে বিরোধী দল হচ্ছে বিজেপি। ফলে শাসক বিরোধী যে কথাগুলো সেগুলো বিজেপির কথার সঙ্গে মিলে যায়। তো এটা নিয়ে অনেকে বলে থাকেন, ভেবে থাকেন যে আমি মনে হচ্ছে বিজেপিকে প্রমোট করছি। এটা প্রথমে ভুল ধারণা, আমি বলে দিচ্ছি। আমি আগেও বলেছি যে আমি কিন্তু একই থাকবো যদি কখনো বিজেপির সরকারটাও এখানে গঠিত হয়ে যায়। আমার কাজ হবে শাসকের সমালোচনা করা রাজ্য থেকে, যেহেতু ছোট্ট চ্যানেল, রাজ্যের ভিত্তিতে কাজটা করি। তো এটাকে মানুষ গুলিয়ে ফেলে যে বিজেপির হয়ে দাঁড়ালে। বিজেপি ছাড়া যদি অন্য কোনো বিরোধী দল থাকতো, দেখতাম তার সঙ্গে আমাদের কথা মিলে যেত। আমি কিন্তু কখনো কোথাও বলিনি যে বিজেপি সব থেকে সেরা পার্টি, আমি কখনো বলিনি। আমি বলেছি যে বিজেপি একটা পলিটিক্যাল পার্টি, এটা নিষিদ্ধ কোনো সংগঠন না। এটা একটা সরকার চলছে কেন্দ্রে, একাধিক রাজ্যে সরকার চলছে। তো পার্টি হিসেবে আমরা এটাকে দেখবো। ও খারাপ, ও ভালো, কেন ও এই কথা বলবে, কেন ও সেই কথা বলবে, এটা না। আমার বক্তব্য যে উন্নয়ন নিয়ে রাজনীতি হোক। আর আমাদের মুসলিম সমাজে যেটা সব থেকে বেশি প্রয়োজন, যেটা দেখতে পাচ্ছি যে মুসলিম সমাজের হাল কিন্তু এখন খুব খারাপ, খুব খারাপ। আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেটাকে তুলে আনতে গেলে আমার একটা ভাবনা হয়েছে যে আর এই সুরসুরি রাজনীতি, বিজেপির জুজু দেখানো বা কিছু ভাতা, এইসব চলবে না। যখন সংখ্যালঘুদের ভোটে এই সরকারটা বারবার ফিরে আসছে, তখন আমরাও মানে যাদের ভোটে, মানে মুসলিমদের ভোটে যখন ফিরে আসছে, তখন মুসলিমদের উন্নয়নের জন্য কি করছে সেটা কেন দিন দিন এই কমিউনিটি পিছিয়ে পড়ে, সেই জন্য এই ডাকটা দেওয়া। এবং এই ডাকের মধ্যে দেখবেন বলে দেওয়া আছে যে এক্ষুনি সকলকে ডাকলে সমস্যা হয়ে যাবে। আগে যারা শিক্ষিত মানুষ, মিনিমাম গ্রাজুয়েট, তারা আগে আসুক, তাদের আমরা আগে ঐক্যবদ্ধ হয়ে বসি, আলোচনা করি কি কি করা যায় না করা যায় ভাবে, তারপর ওপেন টু অল ডাকটা দেবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে কমিউনিটিকে এগিয়ে আনার জন্য একটা প্ল্যানিং, একটা বসা। সংগঠন করে আমি নেতা হব, আমি ভোটে দাঁড়াবো, আমি মন্ত্রী হবো, এইসব বাসনা কিন্তু আমার মধ্যে নেই। শুধু নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কি বেসিক ডিমান্ড যেগুলো দরকার সেগুলো বোঝা, সেই জন্যই এই ডাকটা দেওয়া। এই সংগঠন ওই সংগঠন না যে মিছিল করার সংগঠন ইত্যাদি ব্যাপার। আমরা বসবো, আলোচনা করব, একটা পলিসি ঠিক হবে, সেই পলিসি অনুযায়ী শাসকের কাছে দাবি থাকবে যে এই করতে হবে। যদি করতে পারো ভালো, তাহলে শফিকুল ইসলাম সাহেব, আপনি যে চিঠিটা লিখেছেন সে চিঠিতে আমি চিঠিটা দর্শকদের উদ্দেশ্যে পড়িয়ে দিই যে প্রিয় মুসলিম সমাজ, আমি শেখ শফিকুল ইসলাম, পেশায় একজন ইউটিউবার, কিন্তু আমিও একজন সাধারণ মানুষ এবং মুসলিম পরিবারের একজন। চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের কমিউনিটি দিন দিন পিছিয়ে যাচ্ছে, অশিক্ষা কুশিক্ষায় ভরপুর এবং অর্থনীতিতে ভঙ্গুর।
এবং অস্তিত্বহীনতায় আতঙ্ক। পলিটিক্যাল পার্টিগুলি বারবার ক্ষমতায় টিকে থাকতে সুরসুরি রাজনীতি করে ব্যবহার করে চলেছে, অথচ উন্নতির জন্য কিছু ভাতা ছাড়া কিছুই করেনি। এদিকে মারছে মুসলমান, মরছে মুসলমান। জেল আর সরকারি হাসপাতালে তাকালেই বোঝা যায় এই কমিউনিটির কি হাল। কেন এমন হবে? স্বাধীনতার এত বছর পরেও যে আমাদেরকে এই সব নিয়ে ভাবতে হচ্ছে, এটাই সব থেকে দুর্ভাগ্যের। এখন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে ভাবাটা অত্যন্ত জরুরি, সঙ্গে আরো কিছু। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং বিশেষ করে শিক্ষিত মানুষদের এগিয়ে আসতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করব, যারা বসে এই কমিউনিটির উন্নতির বিষয়ে চিন্তা ভাবনা করবে এবং যে পলিটিক্যাল পার্টি এই স্বার্থ পূরণ করতে পারবে তাদেরকে 2 হাত তুলে সমর্থন করব। কোন পলিটিক্যাল পার্টির প্রতি আমাদের ছুতমার্গ নেই। শফিকুল ইসলাম সাহেব, এই জায়গাতেই প্রশ্ন, কোন পলিটিক্যাল পার্টির প্রতি আমাদের ছুতমার্গ নেই। তার মানে বিজেপির প্রতিও আপনাদের ছুতমার্গ নেই, শিবসেনার প্রতিও ছুতমার্গ নেই, তার মানে বিজেপির সাথেও যেতে চাইছেন? আমার হচ্ছে উন্নয়নটাই শেষ কথা। আমি বললাম না, সুরসুরি আর ছুতমার্গে আমরা বিশ্বাসী নই। যে উন্নয়ন করবে, যে আমাদের বেসিক ডিমান্ড গুলো পূরণ করতে পারবে কমিউনিটিকে তুলে আনার ক্ষেত্রে, তাদের সঙ্গে যেতে প্রস্তুত। এটা আমার কথা। সবাই যে সহমত হবেন তা না। যারা সহমত হচ্ছেন তারা আসছেন, তারা থাকবেন। যারা সহমত হবেন না তারা চলে যাবেন। কিন্তু আমি চেষ্টা করে যাব যে বেসিক যে ডিমান্ড, যদি 5 জনও কেউ থাকে, তা সত্ত্বেও আমরা এই 5 জনকে নিয়েই যেখানে যা বলার বলবো যে এই ডিমান্ড গুলো পূরণ করবো। আমি তো বিজেপিতে যাব না, বিজেপি আপনি বলছেন যে এই যে সংগঠন আপনি করব বলছেন, সেই সংগঠন পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ নামে যে সংগঠনটা করব বলছেন, সেই সংগঠন বিজেপির সঙ্গেও যেতে রাজি? ক্লিয়ার করুন। সংগঠন যাবে না, সমর্থন। যদি আমাদের এই যে বিজেপিকেও এই সংগঠন সমর্থন দিতে পারে। ভেঙে দিচ্ছি আপনাকে, পরিষ্কার ভেঙে দিচ্ছি যে যেমন গতকালকে ডিমান্ড করা হয়েছে, কি ডিমান্ড না, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে অন্তত একটি করে ফ্রি ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করতে হবে এবং 2টো বিজনেস হাবের কথা বলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে, যেহেতু মুসলিম সম্প্রদায়ের অনেক বেশি পরিযায়ী শ্রমিক। একটা হচ্ছে মালদা মুর্শিদাবাদ, যেখানে মুসলিম সম্প্রদায়ের প্রচুর বসবাস, ওখানে উইথ এয়ারপোর্ট। আর একটা হচ্ছে হাওড়ায়। এখন এই ডিমান্ড গুলো কিন্তু রাখা হচ্ছে বর্তমান শাসকের কাছে। বর্তমান শাসক যদি সেটাকে পূরণ করতে পারে, আমরা বলবো যে ঠিক আছে, তারপরে ভোট ব্যাংকের মর্যাদা দিচ্ছে শাসক, চলো এদেরকে সমর্থন করে। কিন্তু যদি এটা না করে, আমরা মনে করছি এটা জরুরি। এই ইংলিশ মিডিয়াম আধুনিক শিক্ষা এবং অর্থনীতির হাল ফেরাতে গেলে এবং নিজের এলাকায় কাজ পেতে গেলে এগুলো পারে। যদি এটা পূরণ করতে না পারে, যদি বলে যে আমরা পারছি না, করছি না, দেখতে পাচ্ছি, কিন্তু যদি বিজেপি বলে যে আমরা এটা পূরণ করব, আমার তো তাকে সমর্থন করতে তো কোনো সমস্যা নেই। আমরা বিজেপি তো কোনো নিষিদ্ধ দল না। বিজেপি কি নিষিদ্ধ দল আমাদের দেশের মধ্যে? কোনো ব্যান দল কি? পলিটিক্যাল পার্টি, এটা কেন্দ্রের সরকার চলছে, বিভিন্ন রাজ্যের সরকার চলছে। আমি শুধু উন্নয়ন বুঝে নেবো, আমি অন্য কোনো বিতর্কে আমি যেতে চাইছি না। আমি শুধু দেখবো আমাদের এই কমিউনিটিকে তুলে আনার জন্য উন্নয়ন করছে কিনা, সেদিকে ধ্যান দিচ্ছে কিনা। না, যে দলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এত বড় একটা জনসংখ্যার সংখ্যালঘু নেই, যে দল সংখ্যালঘু মুসলিমদেরকে ব্রাত্য করে রেখেছে, তাদের প্রয়োজন নেই মনে করে তারা, এত বড় একটা সরকার, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে সংখ্যালঘু মুসলিম কোনো মন্ত্রী নেই, এমপি নেই, এবং পশ্চিমবাংলার মাটিতে দ্বিতীয় বৃহত্তম মানে বিরোধী দল যদি বলা হয় তাহলে বিজেপি, তাদের কোনো এমএলএ মুসলিম নেই এবং তাদের নেতারা যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে, তাদের শাসিত রাজ্যগুলিতে যেভাবে সংখ্যালঘুরা আতঙ্কগ্রস্ত, সেই দলকে আপনি কি করে ভাবছেন যে উন্নয়নের ভিত্তিতে সমর্থন দেব? তারা কি আদৌ এটা করবে নাকি এটা একটা গেমি? আমি তো বলে দিচ্ছি যে উন্নয়ন করলে সমর্থন, না করলে সমর্থন হবে না। পরিষ্কার ক্লিয়ার কাট। আমরা তো বিজেপিতে জয়েন করা বলছি না। উন্নয়ন করলে সমর্থন, শর্তে সমর্থন, না করলে সমর্থন না। সরকার, আমার কথা মনে হয়েছে পশ্চিমবঙ্গে মুসলিম সমাজ চাইলে যে কোনো সরকার গঠন করতে পারবে, যে কোনো সরকারকে ফেলে দিতে পারবে, এটুকু আমার বিশ্বাস করতে পারছি। তো যেখানে বর্তমান সরকার যদি কাজগুলো না করবে, তখন তো সমর্থন যারা করবে তাদেরকে দেবো। আর আপনি বলছেন কোনো মুসলিম মন্ত্রী নেই, কোনো এই নেই সেই নেই। মন্ত্রী থাকাটা জরুরি নাকি আপনার ডিমান্ড গুলো পূরণ হওয়াটা জরুরি? ধরুন কোনো মন্ত্রী নেই, কোনো কিছু নেই, না, মন্ত্রী থাকাও জরুরি। মন্ত্রী থাকা, বাংলাদেশ প্রতিবেশী বাংলাদেশের আপনি রাস্তার দিকে তাকান, সেখানে যদি একজন সংখ্যালঘু হিন্দু না থাকে, আমরা রেই করি। সেটা যদি আপনার মত হয়, আপনি প্রকাশ করতে পারেন মতটা। আমরাও হয়তো আমাদের 20 কোটি মুসলমান বাস করে যে দেশে, সে দেশের নেতা মন্ত্রী থাকবে না। এটা কোনো কোটা নিয়ে আমি চাই না যে মুসলিম মানে কোটা লাগবে।
আপনার তবে যেমন আপনি বলছেন কথাটা, তো ধরুন আমাদের যে যে গ্রুপটা তৈরি হচ্ছে এখানেও যদি আপনার মধ্যে কেউ কখনো বলেন এই কথাটা যে মন্ত্রী জরুরি, তখন সেটাও আমরা বলতে পারি যে আমাদের এই ডিমান্ডগুলো পূরণ করতে হবে, সেই সঙ্গে আমাদের প্রতিনিধিত্ব সেটাও বাড়াতে হবে, এটাও বলা যেতে পারে, সেটা আলোচনা সাপেক্ষ। কিন্তু আমার কাছে বেসিক যে নিডস, আমার যেটা কোথাও মনে হয়েছে নেতা মন্ত্রীর থেকে, নেতা মন্ত্রী তো তৃণমূল কংগ্রেস অনেকে রয়েছেন, শওকত মোল্লা রয়েছেন, রহিম বক্সি রয়েছেন, তাতে কি লাভটা হয়েছে? সিদ্দিকুল্লাহ চৌধুরী রয়েছেন, কি লাভটা হয়েছে? নেতা মন্ত্রী রেখে আমার লাভটা কি যদি কাজের কাজটা না হয়? আমার কিন্তু বেসিক জায়গা, আমি কিন্তু পার্টি করতে নামছি না, বিজেপিতে জয়েন করতে নামছি না, বা কোনো পার্টিতে জয়েন করতে নামছি না, নেতা মন্ত্রী হতে চাইছি না। আমার হচ্ছে বেসিক ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার সেগুলো যে পূরণ করবে তার দিকে আমরা আছি। আমার কথা পরিষ্কার, নেতা মন্ত্রী কোটা নিয়ে আমি চাই না। ওই কোটাতে অনেক হয়ে 30% ভোট নিয়ে আজকে তো আমাদের এই হাল হয়ে গেছে। এবার যে প্রশ্ন আপনার মনের মধ্যে জাগছে, বিজেপি ফ্যাসিস্ট, বিজেপি অমক তমক, তো তার সামনে গিয়ে বলতে সমস্যা কোথায়? যে আপনারা কেন এই কথা বলছেন, আপনারা কেন ঘৃণা করছেন? তো সেই কথা তারা বলতে পারি, ওটা তো দেশের বাইরের কোনো পার্টি না, সামনে বলবো, ভয় পার কি আছে? আপনার যে বক্তব্যগুলো যে থাকা উচিত, অবশ্যই আপনার মতো কেউ না কেউ মত দেবে, সেই কথাগুলো বলতে পারবো, বলবো দরকার হলে, আপনি যদি যান সাথে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে কাউকে অচ্ছুত করে রেখে দিয়ে সেই সুযোগটা অন্য পার্টি নেবে, চলো ও তো ওকে ভোট দেবে না, চলো এদেরকে একটু ভয় দেখিয়ে ভোটটা নিয়ে নি, আমি এটার বিরুদ্ধে। না, আমি বলছি অস্তুত্ব এই রাজনীতি বিজেপি চলবে। করে রেখেছে, অস্তুত্ব বিজেপি সংখ্যালঘু মুসলিমদের করে রেখেছে। আপনি কি মনে করেন যে সংখ্যালঘু মুসলিমরা সব বোকা? সবাই তো শিক্ষিত, জ্ঞানীও আছে। হ্যাঁ ঠিক আছে, এই সমাজটা বঞ্চিত, পিছিয়ে পড়া, এগুলি ঠিক আছে, কিন্তু এই আপনি তো সমাজের অনেক মুসলিম, শিক্ষিত আপ- লোক আ- আপনি আছে। আমি আপনি মুসলিম, আপনি মুসলিম আমি তো? মুসলিম আপনার এবং আপনার গর্বের আপনার সাথে ধর্মে বলি। আপনি তো মুসলিম গর্বের সঙ্গে নিশ্চয়ই বলছেন। আপনার বাড়ির যে প্রতিবেশী, তার সঙ্গে যদি ঝগড়া হয় আপনার কি কর্তব্য? ঝগড়া কন্টিনিউ রাখা না ঝগড়াটা মিটিয়ে নেওয়া? ইসলাম ধর্ম কি বলে? না, রাজনীতির বলুন। ক্ষেত্রে প্রতিবেশীর এই বিষয়টা জুড়বে আমি না, আমি প্রতিবেশীর বলছি, সঙ্গে ও তো নির্দিষ্ট একটা ভিন কারণে হয়। দেশের নিষিদ্ধ কোনো জঙ্গি সংগঠন না তো বিজেপি। আপনি যে শর্তে কোনো কারোর সঙ্গে শত্রুতা মেটানোর চেষ্টা করেন, ইসলাম ধর্ম সেটাই বলে থাকে, শান্তির বার্তা দিয়ে। তো আপনি কেন আপনার থেকে অ্যাপ্রোচটা করবেন না? যদি আপনার মনে হয় যে বিজেপি আপনাকে অচ্ছুত করে রেখেছে, করবেন। আমি XYZ হিসেবে বলছি, আমি কি বিজেপির সাফাই দিতে বসছি না। আপনার যার না, সঙ্গে এই দোষ দায়টা রয়েছে। কার? এই দায়টা বিজেপির না এই দায়টা সংখ্যালঘু মুসলিমদের? এই দায় মুসলিমরা নেবে কেন? এই দায়টা বিজেপিকে নিতে হবে। তার না, ভোটের আমি আমি প্রয়োজন, আমি তার এখানে আপনার প্রয়োজন, সঙ্গে তার আমি কথাবার্তা এখানে উল্টাপাল্টা কেন? আমি এখানে আপনার সঙ্গে দ্বিমত আছি। বিজেপির লোকেরা বা অন্য কেউ যারা ইসলাম ধর্মের লোকজনদেরকে খারাপ সেন্সে দেখে, আপনার বক্তব্য অনুযায়ী, এটা যেমন তাদের ভাবনা, আমি মনে করি আমাদের চলার মধ্যেও দোষ আছে, যার জন্য এই ভাবনা ওদের মধ্যে এসেছে। ওদের খুব ওদের যে ভাবনা এসেছে সেটাকে দূর করতে হবে, কিন্তু আমাদের চালচলনও পরিবর্তন হবে। শুধু ওই আমাদেরকে ঘৃণা করে বলে আমরা দূরে দূরে সরে থাকবো, এটা কখনো একটা সমাজ, একটা দেশ কখনো এগোতে পারে না। যদি কোথাও দূরত্ব থাকে, সেই দূরত্ব ঘোচানোর ক্ষেত্রে শুধু ওদের দায়, আমাদের দায় নেই, এটা আমি মনে করি না। আপনার মধ্যে যে যে ভাবনা এসছে, যে দূরত্ব রয়েছে, আমি বিশ্বাস করি যে পদ্ধতিতে আমরা এগোতে চাইছি, যে দূরত্ব আপনি আজকের দিনে বসে ভাবছেন, এই দূরত্ব কমে যাবে, এটুকু আমি ভরসা দিতে পারি। না, সেটা তো ভবিষ্যতে বলবে, আদৌ দূরত্ব কমবে না, আরো দূরত্ব বাড়বে। শফিকুল ইসলাম সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে আপনি আরামবাগ টিভিতে আপনার একাধিক বক্তব্য শাসকের বিরোধী হবেন কি কি হবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু অভিযোগ আমি ফেসবুকে পোস্ট করার পর অনেকেই অভিযোগ করছেন যে আপনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনি সেরকম ভাবে ভিডিও করেন না, এবং আপনার ভিডিওগুলি বিজেপির পক্ষে যাচ্ছে বলে অভিযোগ। আমি যদি উদাহরণ দিই, 21 সেপ্টেম্বর 2024 আপনি লিখেছেন শুভেন্দু কেন জননেতা, তার আরো একবার প্রমাণ দিলেন তিনি, এই হেডিং দিয়ে আপনি একটা ভিডিও করেছেন। এবং 13 জুলাই 2024 একটা ভিডিও করেছেন আপনি, ঘাতক আর ঘাতকের জেরবার বিজেপি, নতুন পথ দেখা উচিত শুভেন্দুর, মানে একটা গাইড দেওয়ার মতো, বিজেপিকে একটা গাইড দেওয়ার মতো আপনি এখানে একটা মন্তব্য আপনি করেছেন। আবার আরেক জায়গায় আপনি লিখেছেন, আজ থেকে 9 মাস আগে ইউটিউবে আপনি লিখেছেন যে আজান হতেই বিজেপির সভা বন্ধ, মুসলিমকে সমান চোখে দেখার ভাষণ মানে দিলীপের। তো এই যে বিষয়গুলি, আবার কখনো কখনো রাজ্যের চটিচাটা ইলেকশন অফিসার বলে মোদির অফিসারদের আপনি প্রশংসা করেছেন ইত্যাদি। তো এইগুলি তো বিজেপির সাপোর্টে যাচ্ছে। আপনি আপনি বলছেন যে লাস্ট যে সংগঠন। কথাটা বললেন, আজান বন্ধ হওয়ার সময় যাই প্রশংসা করেছি, আমার কথা মনে হয়েছে এটা আমার করা উচিত। যে দূরত্ব আপনারা ভাবছেন, যে দূরত্ব আপনার মতো হয়তো হিন্দু ধর্মেরও কেউ ভাবছেন, আমি চাইছি এই দূরত্ব ঘুচে যাক। আমি যদি
কোনো কথা বলে যদি যদি আমাদের প্রতি তাদের কারো ধারণা পাল্টায়, আমার মনে হয় না এটা কোনো অন্যায়। আমি যদি বলি, আমি যদি ওখানে আরো দিই, দেখেছো আজান হচ্ছে তখনও বক্তব্য রাখছেন, তাহলে আমি যেহেতু মুসলিম, এটা যদি হিন্দুকে বলতেন সেটা অন্য ব্যাখ্যা হতো। আমি মুসলিম হয়ে যদি কখনো বলি দেখেছো আজান হওয়ার সময় বক্তব্য রাখছেন, তাহলে বিদ্বেষ কিন্তু বাড়তো। আমি সবসময় চেষ্টা করি বিদ্বেষ কমানোর জন্য, উভয়ের তরফে দূরত্ব কমানোর জন্য। এটা আমার অপরাধ যদি মনে করেন, মনে করতে পারেন আপনারা, কিন্তু আমি এটা অপরাধ বলে মনে করি না। যদি বিজেপি বা হিন্দু মনস্ক মানুষের সঙ্গে মুসলিম মনস্ক মানুষের দূরত্ব কমে যায়, বা পলিটিক্যাল ইডিওলজিতে যদি দূরত্ব কমে যায় আমার বক্তব্যের মাধ্যমে, আমি যে কথা বলেছি ওই সময়টা নিশ্চয়ই আমার 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 ভাবনার সঙ্গে যারা অন্য সম্প্রদায় তারা মানে খুশি হয়েছে। তো তার মানে কি, খুশি হওয়া যে দুই সম্প্রদায়ের মধ্যে একটা খুশি খুশি ভাব আসে, আনতে পারি, সেটা কি অন্যায়? এবং সত্যি তো আজাদ দেওয়ার সময় তো বন্ধ করেছেন বক্তব্যটা, তো তার প্রশংসা করবো না? যদি যদি বক্তব্য কন্টিনিউ রাখতো তখন করতাম, দেখুন আজাদ হচ্ছে বক্তব্য রেখেছেন, সেটা হয়তো আমি খুব ইসলাম ধর্ম পালনকারী, ওনারা যে বন্ধ করেছেন সেই প্রশংসা করবো না? সেই প্রশংসা করলে যদি আমাদের দুজনের মধ্যে দূরত্ব কমে, তো সেটা সেটা সমস্যা কোথায়? শফিকুল ইসলাম সাহেব, আপনি বারবার একটা কথা বলছেন যে দূরত্ব কমানোর ব্যাপারটা। আমি শুনুন, আপনি কি চান যে বিজেপি মনস্ক লোকের সঙ্গে আমাদের দূরত্ব দিন দিন বাড়ুক? বিজেপি হোক যে হোক, মানুষ তো আমরা, তো আমাদের বিভিন্ন মত থাকতে পারে, যদি সবার মধ্যে একটা মানে একটা জায়গায় কমন লাইনে আসতে পারি, তো সমস্যাটা কোথায় এটা নিয়ে? না, শফিকুল ইসলাম সাহেব, বারবার আপনি একটা কথা বলছেন দূরত্ব কমানোর বিষয়টা। দূরত্ব কমানো হিন্দু মুসলিমের মধ্যে যে জানা অজানার বিষয়, সেই দূরত্ব, এক পাশাপাশি প্রতিবেশী বাস করেও একে অপরকে জানে না, সেই দূরত্ব কমানোর কথা না বলে আপনি দলীয় রাজনীতির দূরত্ব কমানোর কথা বলছেন কেন? বিজেপির সাথে আমি শুনুন, আমি পরিষ্কার কথা বলছি, আমি দলীয় দূরত্ব কমানোর সিপিএমের সাথে তো হতে পারে। আমি দলীয় দূরত্ব কমানোর ক্ষেত্রে আমার একটা বেসিক বিষয় আছে, নিশ্চয়ই ওই যেটা আমি আগে বলছিলাম সেটার সঙ্গে রিলেট করে দিচ্ছি। এই যে বললেন শুভেন্দুকে কেন আপনি প্রশংসা করে বলছেন, তাহলে বিজেপিকে গাইড করছেন। হ্যাঁ, যদি ওটা শুভেন্দু অধিকারী মানে না হয়ে যদি শুভেন্দু অধিকারীর দল মানে ওই রকম দলের পজিশনে যদি সিপিএম থাকতো, তাহলে দেখতেন মোহাম্মদ সেলিমকে গাইড করে আমি ভিডিওগুলো করতাম। মানে যদি বিরোধী দল হিসেবে এখানে বামেরা থাকতো এবং তার হেড যেহেতু মোহাম্মদ সেলিম এই মুহূর্তে, তাহলে আমাকে দেখতেন মোহাম্মদ সেলিমের গাইড করে ভিডিওটা করতাম। কারণ আমার বেসিক জিনিস হচ্ছে, আমি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি জীবনে, এটা আমার কোনো লুকোচুরি নেই, এই শাসককে উৎখাত আমি দেখতে চাই। উৎখাত করতে গেলে যে শক্তি সামনে রয়েছে বিরোধী শক্তি হিসেবে, তাকে আমাকে প্লেয়ার হিসেবে নিতে হবে। সেই জন্য তাকে গাইড করে যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় এই অপশাসনকে মুক্ত করার জন্য, সেটা আমি করছি। তো সেটা করতে গিয়ে দেখছি শুভেন্দু অধিকারী বিগ প্লেয়ার, এবং দলটাও এখন এই মুহূর্তে প্রধান বিরোধী দল, বা অন্য কোনো দল সামনে নেই, সেই জন্য এটা করছে। তো এত লুকোচাপা কিছু নেই। বিজেপির জায়গায় অন্য কেউ হলে যদি সেকেন্ড পজিশন থাকতো, আমার আমার বলা কথা তাই হয়ে যেত, ফলে এটার সঙ্গে ওইভাবে গুলিয়ে ফেলতে হবে না। আর দূরত্ব জিনিসটা যেটা বলছি, আমি যেটা চাইছি আমার বেসিক জিনিসটার মধ্যে, আমি কিন্তু আমার মূল লক্ষ্য হচ্ছে অপশাসন মুক্ত করা এই রাজ্য থেকে, একে উৎখাত করে ফেলা যায়। কারণ এদেরকে দিয়ে হবে না, আর সংখ্যালঘুদের উন্নতি তো হবেই না এদেরকে দিয়ে। এরা ওই সংখ্যালঘুদেরকে ভয় দেখাবে আর ওই কিছু ভাতা দেবে, ক্ষমতায় টিকে থাকবে। তো তার জন্য যেখানে যেখানে যা বললে হয় সেই কাজটা আমাকে করতে হচ্ছে, সেই কাজগুলো আমাকে গাইড করতে হচ্ছে। সুতরাং এর মধ্যে অন্যায় কিছু দেখছি না, আপনি বলছেন যে শফিকুল ইসলাম সাহেব, আপনি যে পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ নামে একটা সংগঠন করব বলছেন, মুসলিম সমাজই তো মানে আপনাকে নিচ্ছে না। আপনি যদি দেখেন এর আগে বেশ কিছু সংগঠন এরকম হয়েছিল, প্রগতিশীল মুসলিম সমাজ ইত্যাদি ইত্যাদি বেশ কিছু করেছে, তারা অনেকে বিজেপি ঘেঁষা বলে পরিচিত, কিন্তু মুসলিম সমাজ তো নিচ্ছে না। ইতিমধ্যে বহু সংগঠন মুসলিম সমাজের মধ্যে, আলেম ওলামা, অনেক বড় বড় সংগঠন, ঐতিহাসিক সংগঠন, 100 বছরের পুরনো সংগঠন সব আছে। আবার আপনি মনে করছেন যে কেউ পারছে না, কারো দ্বারা দিয়ে হচ্ছে না, আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে, অথচ সমাজের একটা ম্যাক্সিমাম গ্রুপ আপনার এই মুহূর্তে আপনার বিরোধী, তারা আপনাকে মনে করছে যে আপনি বিজেপি কে সুবিধা করার জন্য এই কাজগুলি করছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? সেটা তো স্বাভাবিক। আমি প্রথমেই বলেছি, আমি তো যখন এটা কল দিয়েছিলাম তখন ভেবেছিলাম যে আমি দিচ্ছি বটে, কিন্তু মানুষের কি সাড়া আসবে? বরং আমি অভিভূত হয়েছি মানুষের সাড়া দেখে। যাদেরকে বলছেন যে তারা নিচ্ছেন না, নেবেন না তো ধরে নিতে আমি এগোচ্ছিলাম। কিন্তু প্রশ্ন, যারা নিচ্ছেন না তারা কি করেছেন? আপনি বলুন কারা নিচ্ছেন না, আমি প্রশ্ন করবো তারা কি করেছেন বলুন। না, তারা তো অনেক কিছুই করেছে। আজকের অকফ ইস্যু আসছে, অকফ ইস্যু নিয়ে তারা কথা বলছে।
আসাম বলেন বা ভারতবর্ষের যে কোনো জায়গায় দুর্গত মানুষদের পাশে তারা যাচ্ছে, কমিউনিটিকে সঠিকভাবে গাইডও তারা করছেন। একটা করছেন, কটা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে পেরেছে কলকাতায়? দেখান তো। সবটা কি পারবে? তারা তো চেষ্টা করছে, আন্দোলন করছে। কটা পেরেছে আমাকে বলুন। কলকাতার বড় বড় ওয়াকফ সম্পত্তি যে ওদিকে রয়েছে 13 বছর সরকার কটা আমাকে দেখান, কটা উদ্ধার করতে পেরেছে? না, কতটা পেরেছে কি পারেনি সেই বিতর্কে আপনি যেতেই পারেন, আপনি করতেই পারেন, কিন্তু সংগঠনগুলি তো ভূমিকা রাখছে। আপনাদের সরকারে একজন রয়েছেন বড় নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, ওকে আপনি একটা সময় অনেক বলেছেন, কাজটা করে দেখাতে পেরেছেন? তাহলে এইসব করে দিলাম। কে আমাকে বলুন, কে কে বিরোধিতা করছেন, তারা কি করতে পেরেছে আমাকে দেখান। আজকে কেন আমাকে বলতে হচ্ছে এগুলো করা দরকার? আপনার কি মনে হয় মুসলমানরা এগিয়ে রয়েছে, এগিয়ে এসছে আপনার মনে হয়? না না, মুসলমানরা এগিয়ে আসেনি সেটা আমিও মানছি, কিন্তু ভালোবাসা দিয়ে যে কমিউনিটির জন্য কাজ করবেন সেই কমিউনিটিকে তো ভালোবাসতে হবে, সেই কমিউনিটির কাছে যেতে হবে, ভালোবাসা দিয়েই নিতে হবে। আমার ডাক ছেড়ে দিন। এতদিন তো ভালোবাসা দিয়ে তো আপনারা সব করেছেন, বা যারা বলছেন পছন্দ করছেন তারা করেছেন। আমাকে বোঝান তারা কি করেছেন। আমরা নাই ভালোবাসা দিচ্ছি না, অমক তমক, আমাদের ভাবনা অন্য। যারা ভালোবাসা দিয়েছেন তারা কি করেছে আমাকে দেখান। তাহলে একটা যখন কল দেওয়া হয়েছে তার সেটা নিয়ে এত অ্যালার্জি কিসের? সমর্থন করবেন না করবেন না, সবে তো 2 দিন হয়েছে, 2 দিনের মধ্যে সিদ্ধান্ত চলে এলেন যে সমর্থন করছেন না। আপনি জানেন কত মানুষের সমর্থন আমার সঙ্গে আছে? সব শিক্ষিত হাই এডুকেটেড মানুষের। আপনি জানেন সেটা? কে 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 বিরোধিতা করেছে বলুন তো নাম, সংগঠনের নাম বলুন। না, সাংগঠনিক ভাবে বিরোধিতা হয়তো এখনো আপনার বিরুদ্ধে হয়নি, কিন্তু আপনি একটু ফেসবুকটা ঘুরে আসুন, একটু আপনি এই যে এটাই তো সমস্যা, এটাই সমস্যা। এদের জন্যই আজকে এই কমিউনিটির এই হাল। আজকে কেন আমাদেরকে ধরতে হচ্ছে, এইসব কথা কেন বলতে হচ্ছে? এর জন্য তো, এই মন মানসিকতার লোকজনদের জন্য তো এই কমিউনিটি এগোতে পারেনি। আর এদেরকে ভয় দেখিয়ে এই শাসক দিনের পর দিন ক্ষমতায় টিকে আছে মাথায় বেল টেনে। এদের নেতা হচ্ছে শওকত মোল্লা, রহিম বক্সি, এই তো সিদ্দিকুল্লাহ চৌধুরী। ওদিকে শফিকুল ইসলাম সাহেব, আপনি বাংলাদেশ নিয়েও পোস্ট করেছেন, আপনি পশ্চিম বাংলা নিয়ে একাধিক পোস্ট প্রতিদিন আপনি পোস্ট করছেন কিছু না কিছু, আরামবাগ টিভিতে আমরা দেখছি, এবং এটাও দেখছি যে বাংলাদেশ নিয়ে ধারাবাহিক স্টোরি হয়েছে। অথচ আপনি যদি দেখেন যে যোগী রাজ্যে বুলডোজার হচ্ছে, নার্স মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, দলিত আক্রান্ত হচ্ছে, আদিবাসীরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে। আসামের এনআরসির ঘটনার পরে ওখানকার সংখ্যালঘুরা কেমন আছে? আপনার কি কখনো মনে হয় না যে বিজেপি শাসিত রাজ্যে সংখ্যালঘুরা কেমন আছে, কি অবস্থা, তা নিয়ে একটা স্টোরি করি? এবং শাসকের বিরুদ্ধে যদি কথা বলবো বলেন, শুধু পশ্চিমবাংলা শাসক কেন, সে ভারতবর্ষের যে শাসকে থাকবে, মানে কেন্দ্রে যে শাসক থাকবে, তার বিরুদ্ধেও তো কথা বলা উচিত। কি আপনি কি মনে করেন যে তার বিরুদ্ধে কি বলা উচিত না অন্যান্য রাজ্যে? আপনার যে কথা, আপনি বাংলাদেশের সঙ্গে আপনি ভারতের তুলনা করছেন কেন? আমি তো ভারতীয়। বাংলাদেশের অত্যাচারের ব্যাপারে আমি কম্পেয়ার করে আমি এখানকার কম্পেয়ার করবো, তাতে বাংলাদেশের ব্যাপারে হাসাহাসি করবেন? এটা আমাদের দেশীয় পলিসি হতে পারে? এটা কখনো ভারতীয় মুসলিম ভারতীয় বাসিন্দা হতে পারে? এটা আপনার কি প্রশ্ন করছেন? না না, আপনাকে আমি এটা বোঝাতে চাইছি যে বাংলাদেশের আপনাদের এই যে মানসিকতা, এর জন্য কিন্তু আজকে বিজেপি বা অমুক সংগঠনের এই মুসলিম সম্প্রদায়ের সম্পর্কে আপনাকে আমি বোঝাতে চাইছি বাংলাদেশ নিয়ে একাধিক স্টোরি করেছেন, বাংলাদেশ স্টোরি নিয়ে করেছেন, করুন, কিন্তু এটা তো চাইবেন যে ভারতবর্ষে আপনার মানুষ, এদেশের লোকদেরকে নিয়ে তো কথা বলতে হবে আপনাকে। আমি ভারতের প্রসঙ্গে আলাদা, কিন্তু ভারত ওখানকার সংখ্যালঘুদের অত্যাচার দেখাচ্ছি বলে এখানকার সংখ্যালঘুদের দেখাতে কাউন্টার করে আপনার বাংলাদেশের প্রতি আলাদা প্রীতি প্রকাশ পাচ্ছে। এটা একজন ভারতীয় হিসেবে এটা কখনো আমি করতে পারি না। বাংলাদেশের সরকার সম্পর্কে ভারতের একটা অবস্থান আছে, হাসিনা সম্পর্কে ভারতের একটা অবস্থান আছে। আমাকে সেই পলিসি আমাদের দেশের স্বার্থে আমাকে সেই মতো করে এগোতে হবে, এর সঙ্গে তুলনা করা যায় না। আর আপনি অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করছেন সংখ্যালঘু। আমি বলছি সংখ্যালঘু না, সংখ্যা গুরুর সঙ্গে মেশো না। যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটাকে ঘোচাও না, যার সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছে সেই ধারণাটাকে ঘোচাও না। সেই চেষ্টা তো আমরা করতে চাইছি। শফিকুল সাহেব, এর জন্য বিজেপিকে সমর্থন করতে হবে কেন? এর জন্য তো মানে হিন্দু ভাইদের সঙ্গে থাকতে হবে। আমি সেটা তো বলিনি, বলেছি যে ডিমান্ড পূরণ করবে তার দিকে, যে ডিমান্ড পূরণ করবে তার দিকে। আপনি তো বিজেপির কথাটা উঠে নিয়ে না, আপনি দেখেন আপনার পোস্টে এবং বিভিন্ন ভিডিওতে আপনি যে বলছেন যে বিজেপির প্রতি অ্যালার্জি হবে না কেন সেটা বলুন। বিজেপি সংখ্যালঘুদের জন্য, আদিবাসী দলিতদের জন্য কি করেছে বা কি এমন প্রজেক্ট নিয়ে এসেছে যাতে আপনার মনে হবে অ্যালার্জি হবে না? এখানে সরকার এসছে,
না, এখানকার কথা বলছি না, আমি গোটা ভারতের কথা আপনি বলছি। আপনি আমি আমাদের বাংলার মুসলিম সমাজ সংগঠনের নাম বলেছি, তো আমি অন্য জায়গায় দেখতে যাবো কেন? দায়িত্ব আছে গোটা দেশের কথা, শফিকুল সাহেব, গোটা যে আপনি দেশের যদি দায়িত্ব প্রথম থেকে আছে। নেগেটিভ করে দেন, আমি শুনুন একটা কথা বলে দিচ্ছি, আমি আপনাকে এই লাইভে আমি বলে দিচ্ছি পরিষ্কার, আমি বিজেপিকে বলুন। সমর্থনের কথা বলবো না। আপনি দায়িত্ব নিন, যে ডিমান্ড গুলো করা হচ্ছে আপনাদের পছন্দের সরকার পূরণ করবে, বলুন। আমি সমর্থনের কথা বলবো না, বিজেপি পারবেন না, করে দিন। এটা পারবে কি পারবে না সেটা সরকার ভাববে। আমরা আমি সরকারকে তৃণমূলের বলতে বলুন, পক্ষেও না, বিজেপির পক্ষেও না, আমরা কোন যারা সরকারের। আমার বিরুদ্ধে বলছেন, আপনি না, যারা আমার বিরুদ্ধে বলছেন ওদেরকে প্রশ্ন রাখুন যে তাহলে এই সরকার পারবেন? পারলে শফিকুল ইসলাম নিজে বলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করানো। আমি আজকে ওপেন বলে দিচ্ছি, বলুন তাদেরকে। এটাই সমস্যা, না করবো না করতে দেবো, মোড়ে গুজরবো, সেই গুজরাটে গিয়ে ইনকাম করে পেট চালাবো। আপনি বলুন তো, বিজেপি তো খুব খারাপ রাজ্য, গুজরাটে কেন কাজ করতে যান বাংলার ছেলেরা, মুসলিমরা? যেখানে দিদিমণি বলছেন যে গুজরাট হতে দেবো না, খুব খারাপ রাজ্য, সেখানে না গেলে কেন সংসার চলছে না? সেই প্রশ্ন করেছেন কখনো সংখ্যালঘুদেরকে? না, বলুন। রাজ্যটা তো সবার, দেশটা তো সবার, যেখানে খুশি সবার তো সেখানে মাঠে, কাজে তাহলে যায়। দেশটা যখন সবার, তাহলে কেন বলবো বাংলাকে গুজরাট হতে দেবো না? গুজরাটের একটা ঘটনাকে নিয়ে আমি আঁকড়ে থাকবো আর গুজরাটের উন্নয়নটা নিয়ে ভাববো না, কিভাবে উন্নয়ন করেছে? তাহলে আমি বলি গুজরাট খুব খারাপ, খুব খারাপ, ওখানে থাকা যাবে না, মুসলিমদের থাকার জায়গা নেই। আবার দেখো মুসলিম ছেলেরা ওখানে গিয়ে কাজ করছেন, সেই ইনকামে এখানে সংসার চালাচ্ছেন, এটা লজ্জা লাগে না? এটা ভাববেন না? এটা প্রশ্ন করতে হবে না আমার নিজেদেরকে? শফিকুল ইসলাম সাহেব, আপনার বিজেপি, আপনি বলেছেন ছুতমার্গ নয়, এ নিয়ে অনেক আলোচনা আপনার সঙ্গে আমার হলো। উন্নয়নটা মেন কথা, উন্নয়ন, যে উন্নয়ন সে। পাঠকরা যা বোঝার বুঝে গেছেন, এবং আমি মনে করি সংখ্যালঘু সমাজের সুশীল সমাজ আছে, তারাও বোঝেন ভালো মন্দ। এবং আমার মনে হয় কোনো বঞ্চিত সমাজকে ভালোবেসে কাছে টেনে উন্নয়ন করা দরকার। এক্ষেত্রে সরকারের দায়িত্ব সব থেকে বেশি, সেটা রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, উভয় সরকারের উচিত সংখ্যালঘু বঞ্চিত সমাজকে বুকে টেনে নিয়ে ভালোবাসা দিয়ে সমাজের মূল স্রোতে এনে উন্নয়নে সামিল করানো, যাতে গোটা দেশ মাথা তুলে দাঁড়াতে পারে, এটা আমি মনে করি। কিন্তু এই কারণে বিজেপির সঙ্গে মিশতে হবে বা কি হবে, ওটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না। সেটা আপনার বক্তব্য হতে পারে। আমি দ্বিতীয় আপনার একটা ব্যক্তিগত বক্তব্য। মত। আপনার কাছে উন্নয়নের থেকেও আপনি হয়তো খেতে পাবেন না, তা সত্ত্বেও আপনি একটা মানে ডিফারেন্স থেকে চলবেন। এটা আমি বলছি, আগে পেট, আগে ডেভেলপমেন্ট, তারপর ছুতমার। এটা হচ্ছে আমার সঙ্গে আপনার তফাৎ। শফিকুল ইসলাম সাহেব, আরেকটা প্রশ্ন সমাজ মনে জাগে, যে আপনি এক সময়ে কলকাতা টিভিতে কাজ করেছেন, আরো বেশ কিছু জায়গাতে আপনি কাজ করেছেন, আরামবাগ টিভি করেছেন, আরামবাগ থেকে একটা পত্রিকা বের করতেন। আপনি সেই সময়ে বামফ্রন্টের আমলে বেশ কিছু দুর্নীতিকে তুলে ধরেছেন। আমার খুব ভালো মনে হয় যে আনোয়ার হোসেনের, মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, তার বিষয়ে আপনি যেভাবে ধারাবাহিক লেখালেখি শুরু করেছিলেন, বিভিন্ন আন্দোলনও সেই সময় সংগঠিত হয়েছিল। তারপর আপনার কি হলো? হঠাৎ আপনি শাসকের বিরোধী হতে 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 একেবারে নিজেকে এতটা গুটিয়ে নিয়েছেন যে শুভেন্দুর প্রশংসা করতে হচ্ছে, বিজেপি আপনাকে, আপনার পোস্ট, আপনার মন্তব্যকে ভাইরাল করার সিদ্ধান্ত নিচ্ছে, এবং যে কমিউনিটির সঙ্গে আপনার যোগাযোগ ছিল, সেই শফিকুলকে চেনা শফিকুল কোথায় গেল? মানে হলোটা কি? এটাই তো আপনার ভুল প্রশ্ন হয়ে গেল। বরং আপনার তো বলা উচিত ছিল যে আপনি যখন মানে তৃণমূল যখন বিরোধী ছিল তখনও মানে বিরোধী পক্ষে বলতেন, এখন বিজেপি বিরোধী, এখনো সবগুলো বিজেপি পক্ষে বলে, সবগুলো জায়গায় ঠিক আছে। এটাই তো উত্তর। এই যে বলছেন না বিজেপির হয়ে কেন বলছেন, তাহলে যারা বলছেন তাদেরকে বলুন তৃণমূলের হয়ে তখন কেন শুনতেন, তখন খুব ভালো লাগতো না? তখন তৃণমূল বিরোধী ছিল, আমাদের কথাগুলো মিলে যেত, খুব ভালো লাগতো। এখন তো একই কাজটা করছি, এখন তো শাসকের বিরুদ্ধেই কথা বলছি। সেখানে এখন হচ্ছে বিজেপি, তখন ছিল তৃণমূল। তখন তৃণমূলের শুনতে ভালো লাগছিল, এখন হয়ে গেল বিজেপির লোক। তাহলে এখন যখন আমাকে বলছেন তৃণমূলের বিজেপির দালাল, তাহলে বলুন তাহলে তখন আমি তৃণমূলের দালাল ছিলাম? তার মানে আমি তো আমার জায়গায় ঠিকই আছি। শাসকের বিরুদ্ধে কথা বলা তখনও বলতাম, এখনো বলছি। তারপর কি হলো, কি মতিগতি, আবার কি চেঞ্জ হলো? নাকি চেঞ্জ রাগ, কিছু নেই, কোন শাসকের রাগ বিরুদ্ধে বলা। আপনাকে রাগকে সে তো আমার জেলে উপরে যেতে? সে তো আমার উপরে অনেক অত্যাচার করেছে, সে তো এক্সট্রা না, রাগ তো আপনি আছে, কি ব্যক্তিগত সে তো আছে। রাগটাকে মানে রাগের কারণে এরকম করেন? তখন তাহলে তৃণমূলের আমলে কি রাগ ছিল, কার প্রতি? বামেদের প্রতি রাগ ছিল? শাসকের বিরুদ্ধে শাসককে আয়না দেখানোটাই হচ্ছে কাজ। রাজ্যে আমরা ছোট্ট একটা জায়গাতে কাজ করি, বাংলা, আমরা বিরাট একবারে ইন্টারন্যাশনাল মিডিয়া। তো সেখানে আগেও ওই বিরোধীদের মানে শাসকের বিরুদ্ধে কথা বলতাম, বিরোধীদের ভালো লাগতো।
এখনো শাসকের বিরুদ্ধে কথা বলে, বিরুদ্ধে ভালো লাগে। তখন ছিল তৃণমূল, এখন হচ্ছে বিজেপি, মিটে গেল। আবার যদি বিজেপি কখনো ক্ষমতায় আসে, তৃণমূল বিরোধী হয়, তখন আবার দেখবেন তৃণমূলের পক্ষে চলে যাচ্ছে কথাগুলো, তখন আবার তৃণমূলকে ভালো লাগবে। সিম্পল হিসেবে। আপনি বলছেন যে এতে মানে পার্সোনাল কোনো রাগ নেই, আপনি বরাবরই শাসক না, দলের। এখন 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 ওরা আমাকে যা করছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, আমার পরিবারকে ফাঁদে মারার চেষ্টা করছে, আমাকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করছে, আমাকে 25 খানা কেস দিয়েছে। আমি তো রক্ত মাংসের মানুষ, আমার তো একটা ক্ষোভের জায়গা থাকবেই। সেই জন্য আমার 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 কোথাও একটা মনে জেল মানে জেগে গেছে যে একটু উৎখাত করেছিল। ওবিসি ইস্যু, এবং আপনি জানেন যে কেন্দ্রীয় সরকারের মৌলানা আজাদ ফেলোশিপটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাজ্যে ওবিসি সমস্যা নিয়ে একটা চরম সমস্যা দেখা দিয়েছে। আপনি এই সব নিয়ে কিছু বলবেন না? ওবিসি কি হয়েছে বল? ওবিসির সার্টিফিকেট ইস্যুতে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট কোর্ট বাতিল করে দিয়েছে। তাতে এবং আপনার কি লাভ আপনি হয়েছে? জানেন, আপনার কমিউনিটির কি লাভ হয়েছে ওবিসি সার্টিফিকেটটা দিয়ে আমাকে বলুন। না আপনি এই নিয়ে বলবেন না, এটাই জানতে চাইছি। এবং হ্যাঁ, একজন আমি তো আপনাকে বলছি ওবিসি সার্টিফিকেট 5 লক্ষ দিয়ে আপনার কমিউনিটির কি লাভ হয়েছে আমাকে বোঝান। সংরক্ষণ বেড়েছে? সংরক্ষণ তো 10% ওবিসি এ আছে, 10%ই আছে, তাই তো? তাহলে আপনার আগে যখন ধরুন সে 1 লাখ ওবিসি ছিলেন, তাহলে 1 লাখ ওবিসির মধ্যে 10% লোক ওখানে জায়গা পেতেন। এখন 5 লাখ ওবিসি, কিন্তু সেই সংরক্ষণ কিন্তু 10%। তাহলে আপনাকে জায়গাটা একই রেখে দেওয়া হয়েছে, শুধু সবাইকে ওবিসি দিয়ে সস্তা রাজনীতি করে ওই ভিড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু আপনার কমিউনিটি অ্যাজ এ হোল যে কজন চান্স পাচ্ছিলেন সেই কজনই, ধর 5 জন যদি চান্স পেতেন 5 জন চান্স পাচ্ছেন, কিন্তু সবাইকে ওখানে ঢুকিয়ে দেওয়া হলো, চলো সবাই মাথা খোঁড়াখড়ি করো। এইসব সস্তার পলিটিক্স গুলিতে বুঝতে হবে যে সবাইকে ওবিসি করে দিচ্ছি বলে একটা শুধু কাগজের সার্টিফিকেট, আলটিমেট সুবিধার জায়গাতে কিছু নেই, সুবিধা যা ছিল তাই। আমাকে বোঝান তো যে ওবিসি সার্টিফিকেটটা বাড়ানোর সঙ্গে সঙ্গে সংরক্ষণ 10% থেকে 30% করেছে, দেখান তো। তাহলে আপনার লাভটা কি হচ্ছে? আজকে হোল কমিউনিটি কি লাভ হয়েছে বোঝান। সংরক্ষণ ওবিসি সার্টিফিকেটটা না হলে তো 10% সংরক্ষণের সুযোগ সুবিধাটাও পাবেন না। না, কেন এসসি জন্য আপনি আছে। 10% সংরক্ষণ তো যারা ওবিসি ছিলেন তাদের মধ্যে থেকে 10% পূরণ হতো, তাদের মধ্যে না, থেকে ওবিসি 10% পূরণ হতো। ওবিসি এ 10 আর ওবিসি ওবিসি বি বি, 7। ওবিসি এ তো ছেড়ে দিন, অন্য ওবিসি বি যেটা দেওয়া হয়েছে, ওবিসি বি যে 10% যেটা বলছেন, ওবিসি এ তো 7%, ওবিসি বি যে ওবিসি 10% এ সেখানে। 10%, ওবিসি বি 7%। আচ্ছা, তাহলে আমি উল্টো বলি। তো এই যে বি এরটা বলছে, সেখানে হচ্ছে আগেও কিন্তু ছিল। বি কি আপনি ভাবছেন প্রথম হয়েছে নাকি? না, বি তো আগে প্রথম ছিল। হয়েছে। তাহলে তখন যা ছিল তার মধ্যে থেকেই সংরক্ষণের আওতায় যারা চান্স পেতেন তারা পেতেন। তাহলে এখনো সেই ওই সংখ্যক 10 জনকে 10 জনকে নেওয়া হয় বা 7 জনকে নেওয়া হচ্ছে, কিন্তু আপনাকে লাইনে দাঁড় করে দেওয়া হচ্ছে 7,000 লোককে। তাহলে এত হোল কমিউনিটির কি লাভটা হয়েছে? সবাইকে সার্টিফিকেট হচ্ছে তুমি ওবিসি, তুমি ওবিসি, জমা। তাহলে ওবিসি যখন তুমি না, সার্টিফিকেট আপনি দিচ্ছ, কি তাহলে দাবি সংরক্ষণ করবেন করা না যাবে যে না? এই রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট বাস্তবায়িত হোক, সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়িত হোক? এই দাবি তো হয়েছে কি? জোরালো দাবি, হয়েছে এটা তো কি? কেন্দ্রীয় সরকারেরও হয়েছে তো করা হয়েছে উচিত। না হয়েছে না, হয়েছে হয়নি, সেই দাবি তো করা উচিত সে দাবি কিনা? নিশ্চয়ই উঠবে, সেটা উঠবে। কমিটি যারা আছে নিশ্চয়ই সেটা উঠবে। ফেলোশিপ, মৌলানা আজাদ ফেলোশিপটা বন্ধ। সেগুলো উঠবে তো বটেই, সেগুলো বসতে হবে তো, সবকিছু আর দূর থেকে হয়ে যায়? সবকিছু সবগুলো বসতে হবে, উঠবে নিশ্চয়। ওয়াকফ ইস্যুতে বলা হচ্ছে যে প্রতিটি ওয়াকফ কমিটি, কেন্দ্রীয় কমিটি যেখানে হবে, 2 জন করে নন মুসলিম সেখানে যুক্ত হবেন এবং 1 জন করে কালেক্টরেট থাকবে। এর তীব্র প্রতিবাদ করছে মুসলিম সমাজ। আপনি কিভাবে ওকে, দেখছেন এটাকে? প্রতিবাদের জায়গাটা যদি আসে, সে প্রতিবাদের জায়গাটা যদি মানে এই যে কমিউনিটি, যে মুসলিম সমাজ যেটা বলছি গঠন করার কথা, ওখানে সিদ্ধান্ত হলে ওই কথা নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের কাছে বলা হবে, না বলার কি আছে? শফিকুল ইসলাম আমার সাহেব, একটা আপনি সিদ্ধান্ত সব। এড়িয়ে গেলেন, মানে আপনার এই বামফ্রন্ট আমল থেকে একেবারে এই তৃণমূল আমল পর্যন্ত এই যে সাংবাদিকতার উত্থান এবং এগিয়ে যাওয়া, সেটা আপনি যাই হোক এড়িয়ে গেলেন এবং আপনি বলতে কোনটা চাইলেন যে কোনটা এড়িয়ে পার্সোনাল যাও? কোনো। আমি কোনো প্রশ্ন এড়িয়ে যেতে চাই না, বলুন কোন প্রশ্ন। আমি জানতে চাইছিলাম যে আপনি হঠাৎ, আপনার কি মনে হয় না যে স্বাভাবিক শফিকুল ইসলাম নেই, যে শফিকুল ইসলাম মুসলিম সংগঠনগুলির বিভিন্ন মানে অফিসে যেতেন, রমজান বার্তা করার জন্য? অস্বাভাবিক লাগছে? অস্বাভাবিক বলতে আপনাকে তো মুসলিম কমিউনিটির একটা অনেকেই মনে করছেন যে শফিকুল ইসলাম বিচ্যুত হয়েছেন, মূল স্রোত থেকে বিচ্যুত সেটা হয়েছেন। তাদের ধারণা। আমার পরিবার তো আমাকে বিচ্যুত করেনি। আমার পরিবারে 4 জন ইমাম রয়েছেন, জানেন ডক্টরদের মধ্যে। তারা তো আমাকে কেউ পরিত্যক্ত করেননি। তারা বোঝেন, ঘোরা না।
6 বাপচাদের মধ্যে 4 জন ইমাম রয়েছেন আমাদের বাড়িতে। আপনি কি মনে করেন যে ওসব আপনি করতে মুসলিম লাভ নেই। সমাজের আমি ঠিক মূল পথে স্রোত আছি। যেটা আমি মুসলিম এখন সমাজ, ঠিক পথে আছি, ঠিক আপনি কি পথে মনে আছি, কিন্তু করছেন যে গোড়ামিতে নেই। একদম ইসলামের পথে, ইসলাম নির্দেশিত যে পথ, সে পথেই আপনি আছেন, এটাকে আপনি অন্তর থেকে বিশ্বাস আমি করেন? বিশ্বাস করি। আমাকে অন্য কেউ বিশ্বাস না করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি। আমি শফিকুল গোড়ামিতে ইসলাম নেই। সাহেব, অনেক প্রশ্ন আপনার কাছ থেকে নিলাম। হয়তো এই প্রশ্নগুলি একেবারে সাধারণ পাঠক যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, এই প্রশ্নগুলি করেন। আমি আশা করব এই প্রশ্নের আমি যথাযথ তুলে ধরতে পেরেছি প্রশ্ন। হয়তো অনেক প্রশ্নের আমি নিতেও পারিনি, সম্ভবও নয় এই সংক্ষিপ্ত আলোচনাতে। আমি ভালো শেষ করেছেন, একটা আপনি পলিটিক্যাল আপনি প্রশ্ন প্রশ্ন করব। করেছেন। হ্যাঁ, আপনি প্রশ্ন করেছেন, শেষ একটা অনেকের প্রশ্ন অনেক উত্তর আপনাকে আছে। করি যে কোনদিন যদি বিজেপি আপনাকে অফার দেয় যে মন্ত্রী হতে হবে বা রাজ্যসভায় পাঠাবে, আপনি কি নেবেন? না, আমি পার্টি করবো না। আমি পার্টি করবো না। আমি বলছি তো, যদি ডিমান্ড পূরণ করতে কখনো যদি এই সরকার না পারে, যদি বিজেপির কাছেও বলতে হয়, তারা যদি বলে করবো, তাহলে সমর্থনের কথা বলবো। কিন্তু যদি দেখা যায় যে ঢম বেড়েছে, আবার সমর্থন তুলে নিয়ে অন্যদেরকে সমর্থন করতে বলবো। আমি আমার পার্টি করার কোনো ইচ্ছে নেই, আমার নেতা মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছে নেই। এই এই জায়গাটা একটা কোশ্চেন থাকছে, আপনার কি কোথাও মনে হচ্ছে বিজেপি আপনার কথা শুনবে বা আপনি মুসলিমদের উন্নয়নের কথা না শুনলে বলবেন, সমর্থন করবো রিজার্ভেশন? না, সিম্পল কথা। না শুনলে সমর্থন হবে না। আপনি আপনি আমি কার কাছে আর একটা কেনা কথা কেনা বলেন গোলাম না, কার না, কাছে কেনা গোলাম না। বিজেপিকে আপনি শুনলে কি শুনবে না প্রশ্ন হবে। করবেন? প্রথম আপনি কি আগে দাবি আগে করবেন দেখি, বিজেপির কাছে? আগে দেখি না শাসককে, এই যে আমাদের দাবিগুলো তো ভাসানো হয়েছে, শাসক এখানকার সরকার তো পূরণ করতে পারে, আগে দেখা যাক না এটা কি করে। আহ, আমরা এতক্ষণ কথা বলছিলাম আরামবাগ টিভির সম্পাদক শফিকুল ইসলামের সঙ্গে। শফিকুল ইসলাম, প্রিয় দর্শক মন্ডলী, আগে তিনি একটি টিভি চ্যানেল, জনপ্রিয় টিভি চ্যানেল কলকাতা টিভিতে সাংবাদিকতা করতেন। বামফ্রন্টের আমলেও তিনি বিভিন্ন দুর্নীতির খবর তুলে ধরেছেন এবং আরামবাগ টিভি করার পরে ওখানে খানাকুল বার্তা সহ কয়েকটা পত্রিকা তিনি পরিচালনা করেছিলেন এবং সেই পত্রিকাগুলিতে একাধিক দুর্নীতির খবর তিনি তুলে ধরেছিলেন এবং বেশ কিছু সাংবাদিক ট্রেনিং ক্যাম্পও তিনি করেছিলেন। তারপর হঠাৎই তাকে বিভিন্ন জেরার মুখে পড়তে হয়, পুলিশ তার বাড়িতে যায়, আপনারা সেই সব দৃশ্যগুলি দেখেছেন। তারপর ধীরে ধীরে শফিকুল ইসলাম নিজেকে গুটিয়ে নিয়েছেন, আমি বলছি গুটিয়ে নিয়েছেন, এবং শফিকুল ইসলাম আরামবাগ টিভি কেন্দ্রিক জীবনযাপন করছেন, ইউটিউব, ফেসবুক এর মধ্যেই ওনার বক্তব্য উনি বলছেন। তার বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা, ব্যাপক আলোচনা হয়। তাকে অনেকে বিজেপির দালাল বলেন, বিজেপির সমর্থক বলেন, কেউ বলেন যে তিনি বিজেপিকে প্রমোট করছেন। তিনি যে নতুন সংগঠন করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ, সেই সংগঠন নিয়েও নানা জনের নানা মত। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা। আমরা শেষ করব আলোচনা, কিন্তু শফিকুল ইসলামের কাছ থেকে শেষ বার্তাটা নেব। ওনার যদি কিছু বলার থাকে আমরা সেটা শুনে নিয়ে আজ আলোচনা শেষ করব। না, কথার মধ্যে অনেক খানিকটা হটটক টাইপের হয়ে গেল আমার মনে হচ্ছে। তবে আলোচনা চর্চা ভালো জিনিস। অনেক প্রশ্ন, যেমন অনেক প্রশ্ন যেমন উত্তর উঠে আসে, তেমনি আবার নতুন প্রশ্ন তৈরি। আমি জানি এর পরেও অনেক অনেক প্রশ্ন আছে হয়তো উঠবে মানুষের। এটা ঠিক, আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। কিন্তু আমি ভেবেছি, যখন আপনি বললেন না যে অনেকে চেষ্টা করেছে হয়নি, তো আমি একবার ভেবেছি যে আমি একবার চেষ্টা করে দেখি। তাই না, হয়তো ব্যর্থ হতে পারি, বাট আমি ভেবেছি যে আমি একবার চেষ্টা করে দেখি। শিক্ষিত সমাজ যখন এগিয়ে আসছে, আমি একবার চেষ্টা করে দেখি। আমি কাউকে অসম্মান করে কিছু বলতে চাই না। যে সংগঠনে যারা বলছেন বলবেন, সবার কথা শুনে আমি যদি পিছিয়ে পড়ি, তাহলে আমি তো সে একই হয়ে গেল। তো আমি একবার চেষ্টা করে দেখবো, তাতে সফল হবো কি হবো না সেটা হয়তো ভবিষ্যৎ বলবে। বাট আমার কাছে কোথাও মনে হয়েছে যে এই ছুতমার এই ধরনের থেকেও ডেভেলপমেন্টটা বেশি প্রয়োজন। সেজন্য ডেভেলপমেন্টের দিক দিয়ে আমরা বেশি ওয়াকিবহাল হব। যে এটা পূরণ করবে, তাকে আমাদের এই যে একটা মূল মানে সম্পদই বলবো এই মুহূর্তে আমাদের এই বাংলাতে মুসলিম সমাজের যে ভোট ব্যাংক, সেটা কি আমরা ব্যবহার করব। আমরা চাই এই কমিউনিটি এগিয়ে আসুক, আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক। আর আমার বেসিক যে বিষয়টা, যে আপনি ওই দূরত্ব ইত্যাদি ডিস্টেন্স যে বলছেন, অনেকের সঙ্গে আমাদের পলিটিক্যাল ডিস্টেন্স বা ধর্মীয় ডিস্টেন্স, সেটা কমে আসুক। কমে এসে আমরা সবাই গলায় গলা মিলিয়ে একসঙ্গে কাজ করতে পারি। আমাদের কাছে কেউ কোনো অচ্ছিন্ন না। প্রত্যেকের সবকিছু কর্মসূচি, ধর্মীয় রীতি পালন করবে, কিন্তু আমরা একসঙ্গে থাকবো। আর ভারতীয় মুসলিম, পশ্চিমবঙ্গের মুসলিম, ভারতীয় মুসলিম, আমি চাই অন্যান্য আশপাশের দেশের মুসলিমদের থেকে অনেক বেশি ডেভেলপ।
অনেক বেশি উন্নত হবে। ভারতীয় মুসলিম বলে যাতে আমরা গর্ব ফিল করতে পারি। আশপাশের দেশ থেকে আমি একেবারে মানে কোট আনকোট বলে দিচ্ছি, সেই আধুনিক মুসলিম একটা সমাজ তৈরি হোক আমাদের দেশে, আমাদের রাজ্যে। এটাই হচ্ছে আমার লক্ষ্য, জানিটা সফল হবে, চেষ্টা করবেন।